যথারীতির একটি ইমেল যেভাবে লেখা আছে আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন এবং ভালোর দলে আপনি সব সময় থাকেন। আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলবো মানুষ ভালোবাসার জন্য কি কি করতে পারে আর কি পথে যেতে পারে তাই ঘটনা শুনে বুঝতে পারছি। তো ঘটনাতে যাওয়ার আগে বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় চলে যাই। ঘটনা মূলত আমার এলাকার এক বড় ভাইয়ের নামটা শুধু বলতে পারবো, বাকি আর কোনো কিছু বলা সম্ভব না, কারণ তার থেকে বারণ আছে। ভাই এখন অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছে। আমরা রাজশাহীতে থাকতাম। জায়গার নামটা বললাম না, কারণ এটা সবার পরিচিত জায়গা। ভাইয়ের নাম সাদ। তার সাথে আমার সম্পর্ক 7-8 বছর থেকে। ছোট থেকে ভাইকে দেখে আসছি অনেক ভদ্র এবং কারো সাথে খারাপ ব্যবহার করে না সহজে। কিন্তু 2 বছর থেকে ভাইকে দেখা যায়নি এবং তার বাসায় মানুষ ছিল না। হঠাৎ আমরা সবাই ভাবলাম যে তারা চলেই গেছে হয়তো অন্য কোনো জায়গায়, কারণ তাদের বাসায় কোনো বাসার আসবাবপত্রও ছিল না। তারপর ভাইয়ের সাথে যোগাযোগ হয়নি, কল দিয়েও পাওয়া যায় না। গত 4 দিন আগে ভাইয়ের সাথে দেখা রাজশাহী রেল স্টেশনের পাশের একটা দোকানে। আমি ভাইকে এতদিন পর দেখতে পেয়ে তার কাছে গেলাম। তিনি আমাকে চিনতে পারছে এবং আমরা একে অপরের খোঁজ খবর নিচ্ছিলাম। কিন্তু ভাইকে এতদিন পরে দেখে বোঝা যাচ্ছিল তার শারীরিক গঠনের অনেক অধপতন হয়েছে। দেখলাম তার চোখের নিচে কালি পড়ে গেছে। মনে হচ্ছে বহুদিন তিনি ঠিকমতো ঘুমান না, স্বাস্থ্য ভেঙে পড়েছে, ইত্যাদি ইত্যাদি নানা রকমের পরিবর্তন। কিছু কথা বলার পর ভাইকে একটু ফ্রিভাবে বললাম, ভাই এতদিন ধরে কোথায় ছিলেন আর আপনার এরকম অবস্থা কেন? এই বিষয়ে তিনি কথা বলতে চাচ্ছেন না একদমই, উল্টা আমার খোঁজ খবর নিচ্ছেন। তারপর অনেক কিছু বলার পর ভাই এবার রাজি হলো কথা বলার জন্য। তিনি বলেন, 2টা সিগারেট নিয়ে সাইডে আসো। আমি অবাক হলাম, কারণ ভাইকে আমি যখন 2 বছর আগে দেখেছি তখন তিনি সিগারেট খেতেন না। তো আমি 2টা সিগারেট নিয়ে সাইডে এসে তার সামনে বসলাম। তিনি সিগারেট খেতে খেতে তার ঘটনা শুরু করলেন এবং বললেন যে মাঝখানে কোনো কথা বলবি না। আমি 2 বছর আগে যখন রাজশাহী থেকে চলে যাই তখন পেছনে অনেক বড় কারণ ছিল তার। এই 2 বছর আগেও একটা ঘটনা ঘটেছে যার জন্য আজ আমার এই অবস্থা। যখন আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি তখন আমার অনেক একা একা লাগতো। কারণ তোরা জানিস, আব্বু আম্মুর মধ্যে সমস্যার জন্য বাসাতে গেলেই একই সমস্যা, শুধু ঝগড়া, এগুলো ভালো লাগতো না। পড়াশোনাতেও মন বসতো না ঠিক মতো। আমি তখন কোচিংয়ে না গিয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াতাম আর মাঝে মধ্যে এই সিগারেট খেতাম, কিন্তু কেউ জানতো না, এমনকি তোরা পর্যন্ত না। এর মধ্যে আমি বিকেলে মাঠে র্যাকেট খেলতে গেলাম। তখন হঠাৎ একটা মেয়েকে দেখে আমার ভালো লাগলো। তোরাও কি চিনিস হয়তো, তার কারণ তোদেরই ক্লাসে পড়ে। তখন তাকে শুধু ভালো লেগেছিল। আমার 2টা ফ্রেন্ড সজীব আর তারেককে এই বিষয়টা জানালাম, কারণ মেয়েটা আমার থেকে জুনিয়র, কোনো সমস্যা বা এরকম পরামর্শ নেওয়ার জন্য আর কি। ওরা আমাকে বলল, তোর ভালো লেগেছে, তুই দেখ, যদি ওই মেয়ে তোকে পছন্দ করে তাহলে কোনো সমস্যাই নেই। আমিও বললাম ওইটাই বিষয়। এভাবেই শুধু 3 জনই জানতাম আমরা যে আমি ওকে পছন্দ করি। তারপর ওই মেয়েটাকে আমি প্রায় মাঠে গেলে দেখি, তাকাই, তাকে ফলো করি, সেটা ও বুঝতে পারে। একদিন ওই মেয়ে আমাকে ধরে বলে যে ভাই এভাবে ফলো করেন কেন? আমি তখন বললাম আমার মনের কথাগুলো। তখন সে কোনো কিছু না বলে চলে যায়। 2 দিন পর সে আমাকে বলে যে আমাকে সে পছন্দ করে। সেদিনটা ছিল আমার জীবনে অনেক আনন্দের একটা দিন। আর ওই 2 বন্ধুকেও আমি বলি, ওরাও খুশি হলো। কিন্তু ওই মেয়ের সাথে কথা হতো না, কারণ ওর কোনো মোবাইল বা অন্য কোনো যোগাযোগ মাধ্যম ছিল না। এই যুগের মেয়ে হয়েও মোবাইল কন্ট্যাক্ট ছিল না, ব্যাপারটা অদ্ভুত না? যাই হোক, তারপর হঠাৎ আমাদের এখান থেকে সে চলে গেল এবং আমাকে কোনো কিছু বলেও যায়নি। আবার এই সময় আমি দিনাজপুরের ফ্রেন্ড সার্কেলের সাথে একটা ট্যুরে গিয়েছিলাম। আমি কিছু বুঝতেও পারলাম না যে কি হলো। তাকে প্রায় দীর্ঘ 3-4 মাস খোঁজার পর আমি পেলাম। এতদিন পর তার সাথে যখন আমি কথা বলতে চাই তখন সে আমার সাথে কথা বলে না, এমনকি ইগনোর করতে লাগলো। আমি খুব শকড হলাম। অনেক দিন তার সাথে কথা বলতে চেয়েছি, তাও বলে না। শেষ পর্যন্ত একটা চিঠি লিখে তার স্কুলের এক ছাত্রকে দিলাম এবং বললাম যে ওটা তাকে দিয়ে এসো। সেই মেয়ে নাকি চিঠিটা না পড়ে তার হেডমিস্ট্রেসকে দিয়ে দিয়েছে এবং বলেছে আমি তাকে রাস্তায় ডিস্টার্ব করি। এই সব দেখার পর আর শোনার পর কার ভালো লাগে? আমি কোনো কিছুতে এটা মানতে পারছিলাম না, ভুলতে পারছিলাম না। এরপর ইন্টারমিডিয়েটের লাস্ট ইয়ারের
পরীক্ষাও এত খারাপ হয় যা ভাবার বাইরে, কারণ তার পেছনে আর কোনো কিছু না, সেই চিন্তা ছিল এবং আমার ক্যারিয়ার শেষ হয়ে যাচ্ছে, যা আমার একেবারে মাথা খারাপ করে দিচ্ছিল। এরপর আমি একটা প্রতিশোধের আগুন নিজের মধ্যে জ্বালিয়ে ফেলেছিলাম নিজের অজান্তেই, আর বলছিলাম যে ওকে আমি ছাড়বো না, যে করেই হোক ওকে আমি ছাড়বো না। আমি অনেক দিক দেখলাম কি করে ওর কাছে প্রতিশোধ নেওয়া যায়। এরপর মাথায় আসলো ব্ল্যাক ম্যাজিকের কথা। এই জিনিস সম্পর্কে আমি অনেক শুনেছি, আজ আমি চেষ্টা করতে চাই এটা। আমি কিছু কবিরাজের কাছে যাই, তাদের কাছ থেকে আমি অনেক কিছু জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করে আসি, আর কিছু কুফরি কালাম বই নিয়ে আসি এই কাজ করার জন্য, কারণ কাজটা করব আমি নিজেই এবং আমি তাকে শাস্তি দেব, নিজেই তাই করি। তখন মাথা আমার সম্পূর্ণ খারাপ হয়ে গিয়েছিল। কোনো ভালো কিছু ভাবার, ভালো মন্দ নির্ণয় করার ক্ষমতা আমার ছিল না। অনেক চেষ্টা আর কম দিনের ব্যবধানে আমি কিছু ভয়ানক জাদু শিখে যাই এবং জিন চালান আরও অনেক কিছু শিখে যাই। এর মধ্যে এমন কিছু কুফরি কালাম ছিল যে কিছু দিনের মধ্যে মারা যাবে এরকম কোনো ভয়ঙ্কর ব্যাপার, মানে বান, এগুলো আমি মারতে পারতাম। কিন্তু আমি তাকে আস্তে আস্তে মারতে চাই। তাকে জিন চালান করার জন্য তার কিছু ব্যবহৃত সামগ্রী লাগবে, যেমন ওর কিছু কাপড়, এক টুকরো নখ, চুল, এই সমস্ত লাগবে। তো আমি সেই সমস্ত ব্যাপার জোগাড় করার চেষ্টা করি। তাছাড়া আরও বেশ কিছু কুফরি কালামের আয়াত, একটি জীবিত পশুর রক্ত দিয়ে মোট 4টা তাবিজ বানাই আমি। এখন আমি একটু প্রশ্ন করলাম, সেই মেয়ে তো আপনার সাথে ঠিকমতো দেখাও করে না এবং আগেও এরকম সম্পর্ক ছিল না, তাহলে এইসব জিনিস কিভাবে পেলেন? আমি এইরকম প্রশ্ন করেছিলাম এবং উত্তরে তিনি বলেন, এইসব জিনিস আমি তখন একজন কবিরাজের মাধ্যমে পেয়েছি, সে তার জিন দিয়ে এনে দিয়েছে। এরপর তিনি আবার বলতে শুরু করলেন, সেই তাবিজগুলো তার বাসায় আমি 4 দিগন্তে পুঁতে এসেছি। এরপর জাদুর প্রভাব আস্তে আস্তে সে অসুস্থ হতে থাকে। তার এই অবস্থা করুণ হয়ে গিয়েছিল। আমি দূর থেকে নজর রাখতাম ওকে। অনেক ডাক্তার দেখানোর পরেও কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত প্রায় মৃত্যুর শেষ প্রান্তে পৌঁছে যায়। এর মধ্যে আমরা 2 বন্ধু ছিল, তাদের মধ্যে তারেক আমাকে এসে একটা চায়ের দোকানে বসিয়ে একটা কথা বলবে বলছিল। আমি বললাম, কি বল, বেশি সময় নেই। কারণ এসব ঘটনা হওয়ার পর থেকে আমি কারোর সাথে মিশতাম না, দেখাও করতাম না। তো আমাকে তারেক বলল, আমাদের 3 বন্ধুর জন্য একটা কথা বলিনি, আর তোর সাথে বেশি কথা ও দেখাও হতো না, কিন্তু আজকে বলছি। সজীব আমাকে তোর ওই কথা বলার পর বলেছিল ওই মেয়েটা ওকে পছন্দ করে কিন্তু কিছু বলতে পারে না। এর মধ্যে তুইও বললি, এই জন্য আর কিছু বলতেও পারিনি। কিন্তু তোর সাথে যখন ওই মেয়ের একটা সত্যি সম্পর্ক তৈরি হচ্ছিল, সজীব মানতে পারে না, এজন্য তোর বাসায় ও বলে দেয়। এই জন্য ওই মেয়েকেও অনেক কথা শুনতে হয়, আর এই জন্য ওরা এখান থেকে চলে যায়। এই কথা শোনার পর আমার মাথা সম্পূর্ণ খারাপ হয়ে যায় এবং মনে হচ্ছিল যে আমার ভেতর কষ্টে আমি মারা যাচ্ছি। কারণ তখন আমার মনে হচ্ছিল যেন আমি না জেনে শুনে এরকম বাজে একটা কাজ করলাম। আমি তখন তারেককে মারতে শুরু করলাম, বললাম, তুই তো এগুলো আগে বলিসনি আমাকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পর আমার মাথা কাজ করা বন্ধ হয়ে যাবে এমন একটা অবস্থা হলো এবং আমি কাঁদতে শুরু করে দিলাম। বাসায় ওখান থেকে চলে আসলাম আমি, আর আমার এই নিজের কাজের জন্য এত লজ্জিত হচ্ছিলাম ভাবার বাইরে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। ব্ল্যাক ম্যাজিকের জন্য ওই মেয়েটি প্রায় মৃত্যুর কাছে চলে এসেছে। আমি সেই রাতে ব্ল্যাক ম্যাজিক উঠানোর চেষ্টা করলেও অনেক দেরি হয়ে গেছে বুঝলাম, কারণ সেখানে 7টা জিন চালান করা হয়েছে। শেষ পর্যন্ত জিনদের হাজির করলাম অনেক কষ্টে। আমি অনেক তাদের বোঝানোর চেষ্টা করলেও তারা বলে, আমরা একজনের জীবন তো নিয়ে যাব, সে যেই হোক। তুমি বলো কার জীবন নেব, তোমার নাকি ওই মেয়ের? এবার আমার পায়ের নিচ থেকে মাটি খসে পড়ল, কিন্তু তখন একটু ভেবে বললাম, তোমাদের তো একটা জীবন লাগবে। জিনগুলো বলল, হ্যাঁ। তখন আমি সেই মেয়েকে বাঁচানোর জন্য যা করার করলাম। আমি জিনগুলোকে বললাম, তোমরা ঠিক 3 দিন পর আসো আর একটা জীবন নিয়ে যেও। তারা রাজি হলো এবং বলল, ঠিক 3 দিন পর আসবো, আর সেদিন যদি তুমি তোমার কথা না রাখো তাহলে 2 জনের জীবন নিয়ে যাব। এই বলে তারা চলে গেল। এরপর আমি কবিরাজদের পেছনে ঘুরতে লাগলাম। সব কবিরাজের একই কথা, এর কোনো উপায় নেই। শেষ কবিরাজের কাছে গেলাম আশা নিয়ে। এই কবিরাজ সেই কবিরাজ যিনি আমাকে ওই মেয়ের চুল, নখ, কাপড় জিনের মাধ্যমে জোগাড় করে দিয়েছিলেন। তখন তিনি আমাকে একই কথা বলেন, এর থেকে পরিত্রাণ পাবার একটাই উপায়, তুমি তাদের ওয়াদা করে দিয়েছ যে জীবন দেবে, আর যদি তুমি এই ওয়াদা ভঙ্গ করো তবে তোমার পরিণতি খুব খারাপ হবে। আমি বললাম, কি হবে? তখন তিনি বললেন, 2টা জীবনের মধ্যে ওই মেয়েটির একটা আর তোমার একটা চলে যাবে। আর একটা উপায় আছে, যেটা তোমাকে ওদের একটা জীবন দিতে হবে। এরপর আমি
চলে আসলাম। এরপর আমি ভাবছি কি করা যায়। তখন আমার মাথায় আসলো, যেহেতু যার জন্য এটা শুরু হয়েছে তার মধ্যে থাকবে না কেন এটা। হ্যাঁ, আমি সজীবের কথা বলছি। এখন নিজের জীবন আর নিজের প্রেমিকার জীবন বাঁচানোর একটা রাস্তা, সজীবকে মারা লাগবে। এরপর আমি তাড়াতাড়ি সজীবের কিছু জিনিসপত্র, ব্যবহৃত জিনিসপত্র আনলাম, কারণ জিনের সাক্ষীর জন্য লাগে এগুলো। এরপর আমি জিনদেরকে আবার কুফরি কালামের মাধ্যমে নিয়ে আসলাম। পরের দিনই শুনতে পাই সজীব মারা যায় হঠাৎ। এমন মৃত্যু কোনো মানুষ ভাবতেও পারেনি। এলাকার মানুষ থেকে শুরু করে সব আত্মীয় স্বজন সবাই ভাবছে এইরকম মৃত্যু কি করে একটা মানুষের হওয়া সম্ভব। সজীবের মৃত্যু একটা ছোট বিবরণ হলো, তার শরীরে একটুও রক্ত ছিল না, সম্পূর্ণ নীল বর্ণ হয়ে গিয়েছিল সে। মনে হচ্ছিল ওর রক্ত কেউ চুষে খেয়েছে। ওর নখগুলো ছিল শুধু লাল, আর মনে হচ্ছিল ওর চোখ বের হয়ে যাবে চক্ষু কুঠুরি থেকে। তারেক আমার দিকে তাকিয়েছিল। তখন আমি সজীবের বাসায় গিয়েছিলাম, কারণ তারেক কিছু বুঝতে পারে যে এই কাজে আমার হাত থাকতে পারে, কিন্তু এইটা জানে না যে কিভাবে করেছি। ওই আমাকে এগুলো জিজ্ঞাসা করুক, তার আগেই আমি এখান থেকে চলে যাই 2 দিনের মধ্যে বাসার সবাইকে নিয়ে। আর এই ঘটনার পর থেকে আমি ঠিকমতো একটা রাতও ঘুমাতে পারিনি। আর ঘুম আসবে কি করে? আমার না বোঝা রাগের জন্য এই অবস্থা। জানি না আল্লাহ ক্ষমা করবেন কিনা, কারণ যেই কাজ আমি করেছি সেই কাজের কোনো ক্ষমা নেই। তবুও প্রত্যেকদিন আল্লাহর ইবাদত করি, নামাজ পড়ি। আর এরকম জঘন্য কাজ যেন তোরা না করিস ভবিষ্যতে, এই জন্য তোকে এই ঘটনাটা বললাম। এই বলে তিনি যখন উঠবেন তখন আমি বললাম, ভাই মেয়েটার নাম বললেন না? তিনি বলেন, ওর নাম আমি মুখ দিয়ে বললেই এই পৃথিবীতে ও থাকবে না। এই বলে তিনি আমার থেকে বিদায় নিলেন। কিন্তু তার কাছে নম্বর বা কোথায় থাকে এই সমস্ত চাইলে সে কিছু দিতে রাজি হয় না। শুধু বলে আল্লাহ দেখা করালে সেদিন আবার দেখা হবে। যদি ঘটনাটা ভালো লাগে জানাবেন। আর যেহেতু রেগুলার ঘটনা পাঠাই, এজন্য লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে মাফ করবেন। আর ঘটনার অনেক কিছু লিখতে পারিনি, কারণ সাদ ভাইয়ের বলা অনেক কথা আমার অস্পষ্ট রয়ে গেছে। শেষ কথা, একটা কথাই বলবো যে ঘটনার সত্যতা এইটা আপনার উপর বিবেচনা, কারণ বিশ্বাস করা বা না করা একান্তই আপনাদের ব্যাপার।